আচ্ছা শোন, আমরা লাস্ট দিন কেমিস্ট্রি ওই প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার পড়ছিলাম, বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা দেখছিলাম, SHE যেটা ছিল। হ্যাঁ, আজকে কেমিস্ট্রি। তো আহ, এখন আমাদের ওই সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার নিয়ে আজকে একটু দেখবো। তো এটার মধ্যে একটাই তোদের বইয়ে আলোচনা আছে এবং এটা নিয়ে আসে, যদিও এটা কয়েক টাইপের আছে, তবে একটাই পড়বো আমরা। গৌণ নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে যে তড়িৎদ্বারটাকে আমরা আগে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে তার আহ, ইয়া রেফারেন্স প্রমাণ হাইড্রোজেন তারের সাথে যুক্ত করে আগে বিভব মেপে নিব, মানে তার প্রমাণ বিভব নির্ণয় করে পরবর্তীতে ওইটা দিয়ে বাকি অন্যান্য ইলেকট্রোডের বা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব। এখন কেন সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারটা দরকার হয়েছিল? আমরা দেখছি যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা, সেটার মধ্যে হাইড্রোজেন গ্যাস ইউজ করা লাগতো। তো হাইড্রোজেন যেহেতু গ্যাস, সেটাকে সব জায়গায় ক্যারি করে নেওয়া যাওয়া, ওটা একটা সিলিন্ডারে নিতে হবে, তারপরে প্রেসার মেনটেন করা, সবকিছু মিলে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা যেখানে সেখানে যখন তখন ইউজ করাটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো এজন্য সেইটার সলিউশন হিসেবে আহ, ওই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে এমন একটা তড়িৎদ্বার তৈরি করে নেওয়া হলো রেফারেন্স হিসেবে, যে তড়িৎদ্বারটাকে আমরা চাইলে আহ, সহজে ইজিলি ক্যারি করে নিতে পারবো, সাথে নিয়েও যে কোনো জায়গায় দরকার হলে আমরা কোনো একটা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করে ফেলতে পারবো। তো এরকম একটা তড়িৎদ্বার হচ্ছে সহজে ক্যারি করা যায় এরকম তড়িৎদ্বার, সেটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল, ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বার এইটা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। সেকেন্ডারি, সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। তো এটা কিভাবে বানায় সেটা একটু দেখাই। তো আমাদের নর্মালি একটা তড়িৎদ্বার তৈরি করতে আমাদের ধাতু লাগে আর ধাতুর লবণ লাগে। তো এখানে আহ, একটা কাঁচ টিউব, এটা টিউবের মধ্যে একটা প্লাটিনামের তার, এবং এখানে ধাতু হিসেবে নেওয়া হয়েছে মার্কারি। এখানে ধাতু হিসেবে নেওয়া হয়েছে মার্কারি। তো মার্কারি লিকুইড আমরা জানি, তো এটা হচ্ছে মার্কারি তরল। এবং সাথে তার লবণ হিসেবে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মার্কারি ক্লোরাইড। তো মার্কারি ক্লোরাইড, MgCl2। আর মার্কারি যেহেতু তরল, সেটা ঝুলাই দেওয়া সম্ভব না, সো এখানে প্লাটিনামের তার ইউজ করা হয়েছে। প্লাটিনামের তারের সাথে মার্কারি দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে প্লাটিনামের তার, যেটার সাথে বাইরে কানেক্ট দেওয়া হবে অন্য একটা। এখন আমাদের তো মার্কারি আর মার্কারি, মার্কারি ক্লোরাইড, তো এই দুইটা মিলে আমাদের একটা তড়িৎদ্বার হয়ে গেছে, এটাই আমাদের ক্যালোমেল তড়িৎদ্বার। তো এইটার সাথে সংযোগ দেওয়ার জন্য এটা হচ্ছে প্লাটিনামের তার। এটা এই সাইডে লিখি, এটা হচ্ছে প্লাটিনামের তার, এটার সাথে যে কোনো একটা। আচ্ছা, আমরা আগে এটাকে কি করব, এটা যেহেতু সেকেন্ডারি, এর মানটা আগে মেনে নিতে মেপে নিতে হবে। তো এর মানটা যদি মাপতে চাই, এর সাথে আগে আমরা ওই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আগের দিন যেটা দেখছিলাম, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ছিল যেটা, যেখানে আমরা একটা প্লাটিনামের পাত, যেটাকে আমরা HCl বা অ্যাসিডের দ্রবণের মধ্যে ডুবাইছিলাম, এইখানে হাইড্রোজেন গ্যাস দেওয়া হইতো 1 ATM চাপে, 1 ATM। ইয়ে কি ফারাবিকে আগের ভিডিওটা দেখছিলি 25°C তাপমাত্রায়? তো বুঝবি কেমনে? ওকে, তুই দেখবি, কবে যে দেখবি? আচ্ছা, তো এখানে মার্কারি আর সাথে হচ্ছে মার্কারি ক্লোরাইড। তো এই মার্কারি ক্লোরাইডটাকে একবারে ওভাবে না নিয়ে এটাকে পেস্ট আকারে নেওয়া হয় মার্কারি ক্লোরাইডের সাথে পারদকে মিক্স করে। তার মানে এখানে একই সাথে এটা এভাবে লিখে দেই, মার্কারি সহ। এটা তো নর্মাল মার্কারি আছে, আর এখানে যে মার্কারি সহ পেস্ট, মার্কারি সহ এই মার্কারি ক্লোরাইডের পেস্ট আকারে নেওয়া হয়। তো এখন আমরা জানি দুইটা তড়িৎদ্বারের মধ্যে সংযোগ করার জন্য আবার আমাদের এক্সট্রা আরেকটা, আচ্ছা এখন হচ্ছে এটা নর্মালি এভাবে তৈরি করা হয়। এখানে একটা কাচের টিউব,
আর এটা হচ্ছে রাবার দিয়ে ক্লোজ করা। ওকে, এখন আসি আমাদের নর্মাল এভাবে আমরা কাজটা করতে পারতাম। তো লবণ সেতু দরকার হইতো, তো লবণ সেতু অ্যাড করে দেওয়া লাগবে। তো আমাদের যেটা করা হয়, এইটার সাথে একটা লবণ সেতু সেট করা থাকে, যদিও জিনিসটা এত বড় না, কিন্তু এখন আমি যেহেতু দূরে পাত্রটা আঁকছি, পরে সেটাকে ঠিকঠাক করে দিচ্ছি। এটার সাথে একটা লবণ সেতু সেট করা থাকে। এইখানে আমরা এই কাঠটা থেকে যেন সাউন্ড আসতেছে, এইখানে আর একটা চ্যানেল থাকে যেটাকে ক্লোজ করে রাখা যায়, আবার চাইলে ওপেন করে নেওয়া যায়। এই চ্যানেলটা খুলে এখানে আমরা কেসিএল ভরে দিব যখন আমাদের ইউজ করা লাগবে। তো এইখানে কেসিএল দিয়ে দিব। লবণ সেতুর মধ্যে আমরা জানি কেসিএল দ্রবণ ইউজ করা হয়, এখানে কেসিএল আছে। তো এটা দিয়ে আমরা এইটার বিভবটা আগে মেপে নিব। তো এইটার বিভব যা আসবে, এখন তো হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে ছিল, পরবর্তীতে আমাদের যখন যেখানে দরকার আমরা এখানে এই হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে সরাই দিয়ে এর বিভবটা জানা থাকলো আমার, এর বিভবটা হাইড্রোজেনের সাপেক্ষে। ওকে, তো এইটার ভোল্টেজ আসবে এই হাইড্রোজেনের সাথে, যদি আমরা ওই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যদি এটাকে অ্যাড করে দিই তখন এটার ভোল্টেজ আসে, আই মিন আমরা জানি হাইড্রোজেনেরটাকে 0 ধরে নিছিলাম, তো তখন এটার ভোল্টেজ আসবে হচ্ছে +0.286 ভোল্ট। এটা আসে +0.286 ভোল্ট। এটা হচ্ছে এর বিজারণ বিভব আর কি, প্রমাণ বিজারণ বিভব, ই নট রিডাকশন। এটার প্রমাণ বিজারণ বিভব এত। তো এইটা জানা থাকলে এইটার সাপেক্ষে বাকিগুলাটা, বাকি যে কোনো তড়িৎদ্বারেরটা মাপা হবে। এখন যদি আমার জিঙ্কেরটা মাপতে হয় তাহলে কি করব, জাস্ট এইটার সাথে জিঙ্ক তড়িৎদ্বার, জিঙ্ক অ্যাড করে দিব, আর এখানে থাকবে জিঙ্কের লবণ, ধর জিঙ্ক ক্লোরাইড বা জিঙ্ক সালফেট যাই থাকুক। তারপরে এখানে ওই ভোল্টমিটার অ্যাড করে দিলে ভোল্টমিটার যে রিডিং দেখাবে সেই রিডিং থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে এতটুকু, তাই না? কারণ মোট ছিল এটা, মোট কি হইতো, এটা আর এটা মিলে মোট হইতো, তাই না? মনে আছে তো? এই প্রীতি মনে আছে? পূজা তোর কি মনে আছে? সবাই একটু রেসপন্স করিস। আচ্ছা, রেসপন্স করিস যে আমরা প্রমাণ হাইড্রোজেনের সাপেক্ষে ওর বিভবটা এত বের করে নিছি। ওকে, প্রমাণ হাইড্রোজেনের সাপেক্ষে। তো যদি এখন ওই জিঙ্কের সাথে একে যুক্ত করি, তখন এর বিভব যা আসবে সেটা হচ্ছে মোট বিভব, ই নট সেল। তো পরবর্তীতে আমরা কি করব, ই নট সেল সমান সমান কি ছিল, অ্যানোডের আর ক্যাথোডেরটার যোগফল ছিল। তাহলে ওরটা আর ওরটার যোগফল হচ্ছে এই ভোল্টমিটারে যেটা দেখাবে সেইটা। তো তখন কি করা লাগবে, এই জিঙ্কেরটা বের করার জন্য অরটা বাদ দিয়ে দিতে হবে, তাই তো? এই সবাই বুঝছিস কি? হ্যাঁ, তোর একটু সমস্যা নেই। ওকে, আচ্ছা। ও, ওকে, তো এখন আমি আহ, এটা গেল প্রমাণ সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এই দুইটা পড়ছিলাম। তো এখন আমরা লবণ সেতু কেন ইউজ করা হয় এটা নিয়ে একটু পড়বো, যে লবণ সেতুর কেন দরকার ছিল। আমরা এই ব্যাটারি তৈরি করার জন্য দুইটা আলাদা তড়িৎদ্বার দরকার হয়। তো দুইটা তড়িৎদ্বারকে আমরা যদি লবণ সেতু না ইউজ করতাম, আমরা এভাবেও কাজটা করতে পারতাম যেটা আগে করা হইতো। মাঝখানে একটা মেমব্রেন থাকবে, আর ধর এখানে জিঙ্ক, আর সাথে হচ্ছে জিঙ্ক 2+, আর ধর সালফেট মাইনাস এরকম, আর এখানে ধর কপার, আর হচ্ছে কপার 2+, সালফেট 2-। তারপরে এখানে ইয়া দিয়ে দিলাম, আর এখানে একটা বাল্ব অ্যাড করে দিলাম। এরকম যদি করে এই তড়িৎ ইয়াটা ব্যাটারিটা তৈরি করতাম, তাতেও আমাদের ওই লাইটটা জ্বলতো এবং কন্টিনিউয়াসলি সেটা আমরা পাইতাম। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে, ইচ্ছা সমস্যা নাই, আমরা এখন পড়তে যাচ্ছি লবণ সেতু। লবণ সেতুর কেন ইউজ করা হয় আর কি, বা লবণ সেতুর ভূমিকাটা কি। আচ্ছা, তো এভাবেই কাজটা করা যায় তো লবণ সেতু না দিয়ে।
তো তখন একটা ঝামেলা হইতো। কি ঝামেলাটা হইতো, এই যে দুইটা তরল যেখানে এসে সংযোগ ঘটছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোর এইখানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে আর কপার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। তার মানে জিঙ্ক জিঙ্ক 2+ আকারে দ্রবণে আসতে থাকে, জিঙ্ক 2+ আকারে দ্রবণে আসতে থাকে, এখানে ইলেকট্রন রেখে দিয়ে যায়, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে কপার 2+ এখান থেকে এখানে যাইতে থাকে, গিয়ে ইলেকট্রন এইটা নিতে থাকে, সো এটা প্লাস। এই প্রীতি, তুই কি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলি? আচ্ছা শোনো, এখন তো সময়ের সাথে সাথে তার মানে কি হচ্ছে, এইখানে এইখানে আস্তে আস্তে এখানে পজিটিভ বেড়ে যাচ্ছে, এই তরলটার মধ্যে পজিটিভের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে এরকম একটা অবস্থা হবে, একটু খেয়াল কর, এই তরলে পজিটিভের সংখ্যা বেশি, আর ওই তরলে আস্তে আস্তে কপার 2+ গুলো ওইখানে চলে যাচ্ছে, সালফেট বেড়ে যাচ্ছে, মানে এই তরলটাতে নেগেটিভের চার্জের সংখ্যা বেড়ে যাবে। তো এখন একটা সময় গিয়ে কি হবে, যখন এরকম চার্জ, এই চার্জগুলো তো একটা আরেকটাকে টানবে, কিন্তু এরা এই ব্যারিয়ারটা ক্রস করতে পারবে না, তো তখন যা অবস্থা দাঁড়াবে, এইখানে একটা পজিটিভ চার্জের লেয়ার সৃষ্টি হবে, আর ওই পর্দার ওই পাশে একটা নেগেটিভ চার্জের লেয়ার সৃষ্টি হবে। কথা কি বোঝা গেল? জমা হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। তাইলে আমরা যখন বিভব মাপতে যাব, আমরা ফিজিক্সে এটা পড়ছিলাম যে ব্যাটারির যে তড়িৎচালক শক্তি ইএমএফ, এটারও কিন্তু দিক আছে, এটাও একটা ভেক্টর রাশি, এটারও একটা দিক আছে, তার দিকটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। ওকে, তাইলে এখন দেখ, আমি যদি এই ব্যাটারিটার বিভব মাপতে যাই, ব্যাটারির বিভব, এই যে বাইরে তো একটা তড়িৎ ক্ষেত্র আসছেই, যে মাইনাস থেকে প্লাসের দিকে, ওকে, বা ওই ইএমএফ আসছে, বা ওকে, তাই বাইরে একটা, এই যে ভেক্টর যদি চিন্তা করি মাইনাস থেকে প্লাসের দিকে, ভিতরে আর একটা আসছে না, উল্টা দিকে বিপরীত দিকে আসছে না, এই যে এইদিকে একটা বিভব সৃষ্টি হয়েছে, এইখানে একটা বিভব সৃষ্টি হয়েছে, তার দিক যেদিকে, বাইরে একটা বিভব সৃষ্টি হচ্ছে তার দিকটা বিপরীত দিকে। এটুকু কি বোঝা যায়? সবাই একটু রেসপন্স করিস। প্রীতি আসিস? আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি, আমাদের ব্যাটারির, এই যে ব্যাটারির দুই প্রান্তে একটা বিভব থাকে, তাই না? এরকম ব্যাটারির এক সাইড পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো এইখানে এই যে এটাই তো একটা ব্যাটারি, ব্যাটারির পজিটিভ পোল নেগেটিভ পোল। তো এখন কথা হচ্ছে, এই ব্যাটারির বিভব তো এইটা, মানে মাইনাস, বিভবের দিক, ব্যাটারির পটেনশিয়ালের দিক বা ইএমএফ এর দিকটা মাইনাস থেকে প্লাসের দিকে ধরা হয়। তো এখন ব্যাটারির ভিতরেও একটা বিভব সৃষ্টি হয়েছে, যখন আমি লবণ সেতু ইউজ করি নাই, দুইটা তরলের মাঝখানে যখন মেমব্রেন ইউজ করছি, ওখানেও একটা বিভব সৃষ্টি হয়েছে। বিভব কখন সৃষ্টি হয়? চার্জ যখন আলাদাভাবে থাকে, এই যে মাইনাস আর প্লাস আলাদা হয়ে গেছে, এরকম হয়ে গেলে তখন বিভব সৃষ্টি হয়। ওকে, তো হ্যাঁ, হ্যাঁ, ভিতরে আরেকটা বিভব হয়েছে, সেটা বাইরের বিভবের উল্টা। তা আমি ব্যাটারির মোট বিভবটা যখন মাপতে যাব, যেহেতু ভেক্টর রাশি বিয়োগ হয়ে যাচ্ছে একটা আরেকটার বিপরীত দিকে না, তাইলে এইটা যদি আমি ই আউট বলি, আর এটাকে যদি আমি ই ইন দিয়ে দেখাই, তুই টোটাল বিভবটা পাবি, ব্যাটারির টোটাল বিভবটা পাবি, না জিরো না, ই আউট বড় তো, মাইনাস ই ইন, মানে বিয়োগ করে যেটা থাকে, জিরো হবে না। ওকে, আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে তাতে তোর কিছু ভোল্টেজ হারায় যাচ্ছে, এটা তো বুঝতে পারতেছিস, কিছু বিভব নষ্ট হয়ে যাচ্ছে না, কারণ এই যে বাইরে এই যে বিয়োগ হয়ে যাচ্ছে, ওইটা না হইলে তো তুই পুরাটাই পাইতি, যদি এই জিনিসটা না হইতো তাহলে পুরাটাই পাইতি না। এখন এই ব্যাটারি, এই যে এখন এই যে এই লাইটটা, এই লাইটটা যে ভোল্টেজ পাচ্ছে, তা কিন্তু এইটা থেকে এটা বিয়োগ হয়ে যেটা থাকতেছে সেটা পাচ্ছে, কিন্তু ভিতরে যদি এটা না থাকতো, ওই পুরা ভোল্টেজটা পাইতো না।
সেটাই বলতে যাচ্ছি। তো এখন তার মানে আমার কিছু ভোল্টেজ নষ্ট হচ্ছে যদি এই কাজটা হয়, এটাকে আমি কমাইতে পারি। কিভাবে কমাইতে পারি? এইখানে যে বিভবটা তৈরি হয়েছে এটাকে বলা হয় তরল সংযোগ বিভব। এই যে দুই তরলের সংযোগ স্থলে যে বিভবটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় তরল সংযোগ বিভব। এই ঠিক আছে এটা? আচ্ছা, তো আমি যদি এই তরল সংযোগ বিভবটাকে কমায় ফেলতে পারি তাইলেই তো বাইরের বিভবটা বেশি হবে, তাই না? এই এই ভিতরের বিভবটা যত কমায় ফেলতে পারবো, তার মানে তরলের স্পর্শ যত কম জায়গা জুড়ে হবে চার্জের পরিমাণ তত কম হবে না? আচ্ছা, তাহলে আমরা সেই কাজটা এখন করার চেষ্টা করি। দেখ, এখন যদি আমরা এভাবে না করে এটাকে দুইটা আলাদা পাত্র বানায় ফেলি, এইটাকে দুইটা আলাদা পাত্র বানায় ফেলি, যে এখানে জিঙ্ক সালফেট, এখানে কপার সালফেট। এখন দুই তরলের মধ্যে সংযোগই নাই, তাহলে এবার আমি বিভব বেটার পাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? এবার বিভব বেটার পাবো, কারেন্টও পাবো, কিন্তু একটু পরে কারেন্টটা বন্ধ হয়ে যাবে। একটু পরে কারেন্টটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ হ্যাঁ বলতেছি, তড়িৎদ্বার ক্ষয় হয়ে এখানে আস্তে আস্তে পজিটিভ জমা হবে, তাই না? জিঙ্ক 2+ বেড়ে যাবে, আর এখানে নেগেটিভ জমা হচ্ছে। তো তাতে কি হবে? একটু পরে, প্রথম দিকে কারেন্ট চলবে, একটু পরে কি হবে? এই যে ইলেকট্রনগুলা এরা আর ওইদিকে যাইতে পারবে না, কারণ এই পজিটিভগুলা এখন ওখানে না গিয়ে এইটার পাশে জমা হয়ে একে টেনে ধরে রাখবে। এই পজিটিভগুলো ওকে আর যাইতে দিবে না। কথা কি বোঝা যায়? ওকে। আবার একইভাবে এই ইলেকট্রনগুলা যে এইখানে আসবে, এইখানে যে ইলেকট্রনগুলো আছে এরা আবার একে ধাক্কা দিবে, বিকর্ষণ করবে। তাইলে আমরা যদি দুইটা তরলকে সংযোগ না করে এভাবে আলাদা করতাম তাতেও বিদ্যুৎটা চলতো, কিন্তু কিছু সময় পর বিদ্যুৎটা অফ হয়ে যেত। তাইলে আমার যদি দুইটা তরলকে সংযোগ করতে চাই, আবার একই সাথে চার্জেরও ব্যালেন্স করতে চাই, মানে এই চার্জটা যাতে ওই এই ইলেকট্রনের দিকে না মনোযোগ দেয়, বা এই ইলেকট্রনগুলো যেন ওইখানে আসা ইলেকট্রনের দিকে না মনোযোগ দেয়, তো আমার কি করা লাগবে? আমি যদি এই কাজটা করি, এইখানে এরকম পাইপ দিয়ে, মানে কাঁচ নল দিয়ে তার মধ্যে KCl দিয়ে দিলাম, KCl লবণ দিয়ে দিলাম। সেই লবণটা এখানে যদি তুলা বা মেমব্রেন দিয়ে দেওয়া হয়, তাতে কি হবে? এইখানে যখন পজিটিভ বেড়ে যাবে, এই KCl এর যে Cl মাইনাসটা আছে তারা এই দ্রবণে চলে আসবে। KCl এর মধ্যে যে Cl মাইনাসটা আছে তারা এই দ্রবণে চলে আসবে। এর ফলে যেটা হবে, এই প্লাসগুলা এই Cl এর দিকে মনোযোগী হবে, ওই ইলেকট্রনের দিকে মনোযোগী হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ওইটারই ওইটারই ব্যাখ্যা দিচ্ছি আর একটু ডিটেলস ভাবে। তার মানে এইদিকে Cl গুলা এসে কি করবে? এই পজিটিভ চার্জগুলোকে ব্যালেন্স করে রাখবে, যাতে এই পজিটিভগুলো আর ওই নেগেটিভকে না আকর্ষণ করে। আবার একইভাবে এখানে নেগেটিভ বেড়ে গেলে এইখান থেকে পজিটিভ K+ এসে এটাকে ব্যালেন্স করে দিবে। তার মানে দুইটা তরলের সংযোগ ঘটলো। এখন দেখ, দুইটা তরলের সংযোগ ঘটছে কোন জায়গাটায়? এই যে এইখানে যে KCl আছে আর এইখানে যে তরল আছে এই জায়গাটায়। তার মানে এই যে কাঁচ নল, যেখানে কাঁচ নলটা আমি পানির ইয়ার মধ্যে আচ্ছা সবাই একটু শোন। আমি যে এই KClটা, আই মিন লবণ সেতু, যেখানে দ্রবণের মধ্যে ডুবাইছি, ওখানে লবণ সেতুর যে তরল আর দ্রবণের মধ্যে যে লবণ আছে তাদের মধ্যে কিন্তু একটা সংযোগ হয়েছে, তাই না? কিন্তু লবণ সেতুর যে নলের যে ব্যাসার্ধতা সেটা অনেক চিকন, ওই টাচটা খুব অল্প জায়গায় হয়েছে না? তার মানে এখানেও একটা তরল সংযোগ বিভব তৈরি হয়েছে, যেটা আগে ছিল, বাট আগে বেশি জায়গা জুড়ে বিভবটা ছিল, এবার সেটা খুব অল্প জায়গা জুড়ে আছে। তার মানে আমার এইবার ভিতরে, এই যে আগের বার যে E=, ই আউট মাইনাস ই ইন লিখছিলাম, যেটা ছিল তরল সংযোগ বিভব, এইটা খুব অল্প হয়ে যাবে এবার আগের তুলনায়। তার মানে আমার তরল সংযোগ বিভব আমি অনেক কমায় ফেলতে পারতেছি, কি করে? লবণ সেতু ব্যবহার করে। এর ফলে আমার বাইরে ব্যাটারির বাইরে লাইট যে দিচ্ছি, বা ব্যাটারি যে ইউজ করতেছি, আমি সর্বোচ্চ পটেনশিয়ালটা ইউজ করতে পারতেছি, সর্বোচ্চ বিভবটা ইউজ করতে পারতেছি। এটা কি ক্লিয়ার হয়েছিস নাকি? পূজা আসিস? পূজা আসিস?
এরা সব মারা গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা শোন, তো আমি এখন যেটা বলতেছি, তো এখন এই যে এই দুইটা তরলের সংযোগ, সংযোগে যে বিভবটা হয়, যেটাকে আমরা তরল সংযোগ বিভব বলি, সেটার পরিমাণ আমরা অনেক কমায় ফেলতে পারতেছি লবণ সেতু ইউজ করে। আচ্ছা, তো এটা হচ্ছে লবণ সেতুর একটা সুবিধা। তার মানে লবণ সেতুর দুইটা সুবিধা পাইলাম, একটা হচ্ছে দুইটা তরলের মধ্যে সংযোগ ঘটায় দিচ্ছে এবং একই সাথে তরল সংযোগ বিভবটাকে কমায় দিচ্ছে। আর একটা ব্যাপার হলো চার্জের সমতা রক্ষা করতেছে, যাতে কন্টিনিউয়াস ইলেকট্রন যাইতে পারে এক তড়িৎদ্বার থেকে আরেক তড়িৎদ্বারে এবং বিদ্যুৎ প্রবাহটা বজায় থাকে। ওকে। আচ্ছা প্রীতি, তোর মাইকে বোধহয় প্রবলেম। আচ্ছা পেইন নেওয়ার দরকার নাই, তুই ক্লাস করতে থাক। আর নাইলে ইয়াতে মেসেজ দিতে পারিস, চ্যাটে মেসেজ দিতে পারিস। আচ্ছা, এবার আয়। তো লবণ সেতু নিয়ে মনে হয় আর কিছু বলার দরকার নাই। এইবার আমরা কিছু অঙ্ক করব। আহ, এই কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, মানে ইনট সেল নির্ণয় করব কয়েকটা কোষ দ্বারা। আমি একটু ম্যাথ লিখি, ম্যাথ গুলো সোজা, পেন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে মেইনলি চারটা টাইপের অঙ্ক, যদি আমরা অঙ্কগুলোকে টাইপ হিসেবে ভাগ করি, চারটা টাইপের অঙ্ক। প্রথম টাইপের অঙ্ক আমরা আগে করে ফেলছি, সেটা হচ্ছে ফ্যারাডে সূত্রের যে অঙ্কগুলো ছিল। তো আজকে 2 নাম্বার টাইপের অঙ্ক, সেটা হচ্ছে ইনট সেল নির্ণয়, আই মিন প্রমাণ কোষ বিভব নির্ণয়, ইনট সেল নির্ণয়। এটা হচ্ছে টাইপ 2 ম্যাথ। ওকে, টাইপ 2। হ্যাঁ, ফ্যারাডের সূত্র ওই 2 নাম্বার বা 3 নাম্বার লেকচার, 2 নাম্বার লেকচারে বা 3 নাম্বার লেকচারে মেবি আছে, 2 নাম্বার লেকচারে আছে মেবি। আচ্ছা, এবার তো এই অঙ্কগুলা সোজা, আমি এরকম একটা লিখতেছি, যেটা বলা হয়েছে, ওয়েট, ওকে, বলে দেওয়া হচ্ছে জিঙ্ক আর নিকেলের, জিঙ্ক এবং নিকেলের নিকেলের প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, বিজারণ বিভব, সেটার মান বলে দেওয়া আছে -0.76 ভোল্ট এবং -0.25 ভোল্ট। এই জিঙ্ক আর নিকেলের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে -0.76 ভোল্ট আর -0.25 ভোল্ট। এই ডাটা তোকে দেওয়া আছে। বলছে এইটার কোষ বিভব কত হবে, মানে ইনট সেল। আচ্ছা, কোষ বিভব কত হবে সেটা বের করতে বলছে। কোষ বিভব বের করো, কোষ বিভব কত, এবং একই সাথে কোষ বিক্রিয়াটা লিখতে বলছে, কোষ বিক্রিয়া লিখতে বলছে, কোষ বিক্রিয়া। ওকে, এইসব অঙ্কের ক্ষেত্রে এগুলা চিত্র দিয়েও দিতে পারে। আমরা চিত্র দিলে বলছিলাম যে বাম সাইডে যে তড়িৎদ্বারটা নর্মালি কোশ্চেনে আঁকা থাকে সেটা হচ্ছে অ্যানোড, ডান সাইডে যেটা আঁকা থাকে সেটা ক্যাথোড নর্মালি। তবে সেটা না হইলেও, চিত্র না দেওয়া থাকলেও বা চিত্র যদি দেওয়াও থাকে, তবু আমরা ওই চিত্র না দেখে এই মানগুলা দেখে বুঝে নিতে পারবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমরা জানতাম যে অ্যানোডের জারণ প্রবণতা বেশি, এজন্য অ্যানোডের জারণ বিভব বেশি। কথাগুলো যেন মনে থাকে, অ্যানোডের জারণ প্রবণতা বেশি, এজন্য অ্যানোডের জারণ বিভব বেশি। ক্যাথোডের বিজারণ প্রবণতা বেশি, এজন্য ক্যাথোডের বিজারণ বিভব বেশি। আচ্ছা, তাই যদি হয়, আমাদের যদি দুইটা ধাতু দেওয়া থাকে, দুইটার জারণ বিভব তুলনা করে আমি বলে দিতে পারবো কার জারণ মানে আর কি, কে অ্যানোড হওয়া উচিত বা কে ক্যাথোড হওয়া উচিত। ওরকম দুইটার বিজারণ বিভব তুলনা করেও আমরা বলে বলে দিতে পারবো। তবে দুইটার
একই প্যারামিটার নিতে হবে, মানে জারণ বিভব নিলে দুইটারই জারণ বিভব নিয়ে তুলনা করব, বিজারণ বিভব নিলে দুইটারই বিজারণ বিভব নিয়ে তুলনা করব। তো এখানে দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো আমাদের দুইটাকে এক করে নিতে হইতো, আমি দেখাচ্ছি পরে। তো আমি এই জিনিসটাকে একটু এভাবে লিখতেছি, মানে এটাকে এভাবেও বলা থাকতে পারে, এই যে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব কথাটাকে এভাবে লেখা থাকতে পারে। প্রমাণ এই জিনিসটা বুঝাইতে এরকম নট সাইন দেওয়া হয়। আর যেহেতু জিঙ্কের, তো আমরা জানি জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এটা হচ্ছে জিঙ্কের জারণ বিক্রিয়া। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এটা জিঙ্কের জারণ বিক্রিয়া। আর এখানে যেহেতু বলছে বিজারণ বিভব, তার মানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হবে, মানে আয়ন থেকে ধাতু হবে। বিজারণ হওয়া মানে আয়ন থেকে ধাতু হওয়া, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জিঙ্ক 2+ একটা টান দিয়ে জিঙ্ক, এইটা দিয়ে বুঝাচ্ছে জিঙ্কের বিজারণ ঘটতেছে, তার বিভব যেটা আই মিন জিঙ্কের বিজারণ বিভব, এই সাইনটা দিয়ে এটা বুঝায়। এটা আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম। আচ্ছা, এবার এটার মানটা বলে দেওয়া আছে আমাকে -0.76। কিসের 4-এর? তো কোনো টেনশন নেওয়া লাগবে না। আই মিন বিজারণ বলতে বুঝায় আয়ন থেকে ধাতু হওয়া। তো জিঙ্কের বিজারণ বিভব, জিঙ্কের আয়ন হচ্ছে জিঙ্ক 2+, সে জিঙ্ক হয়ে যাবে। একটু পরে আমরা বিক্রিয়াও লিখবো, কিন্তু নর্মালি এই বাংলায় লেখাটাকে এভাবেও কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে। আমাকে বুঝে নিতে হবে এই জিনিসটা দেখে যে বিজারণ দিছে না জারণ দিছে। আচ্ছা, তো একইভাবে নিকেলেরটা যদি আমি লিখতে চাই, নিকেলেরও বিজারণ বিভব দিছে, তার মানে ব্যাপারটা এরকম, E0 নিকেল 2+, এইটা নিকেল হবে। তো এইটার মানটা বলে দেওয়া আছে -0.25 ভোল্ট, -0.25 ভোল্ট। ওকে, তো দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, তাইলে তুলনা করা আমার জন্য সোজা। কিন্তু যদি এমন হইতো একটা জারণ বিভব আর একটার বিজারণ বিভব দেওয়া থাকতো, তখন মানে এই জিনিসটাকে এভাবে বলতে পারতো, ধর নিকেলের যদি জারণ বিভব না দিয়ে নিকেলের এখন বিজারণ বিভব দেওয়া আছে, নিকেলের যদি জারণ বিভব দেওয়া থাকতো তাহলে ব্যাপারটাকে এভাবে লেখা থাকতো, ই থেকে মানে E0 নিকেল থেকে নিকেল 2+ হইতো তখন, আর এই সাইনটা প্লাস হয়ে যাইতো, মান একই থাকতো। আমি কি বলছি বুঝছিস কিনা? তার মানে জারণ আর বিজারণ বিভব সেম, জাস্ট চিহ্ন বিপরীত। সো আমার কোশ্চেনটাতে দুইটারই বিজারণ বিভব না দিয়ে একটার জারণ আর একটার বিজারণ বিভব বলে দিতে পারতো। সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম, দুইটাকে একই বানায় নিতাম, এই যে যেমন এইটা থেকে এইটা আনলাম ওরকম ওইটাকে উল্টায় নিতাম। তো এবার আমি তুলনা করি যে এখানে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, এখানে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। আচ্ছা, এই ইয়ে বল, ফারাবি বল, এই দুইটার মধ্যে কোনটা বড়? কেমনে জিঙ্ক মাইনাস মান এইটা, হ্যাঁ হ্যাঁ, মাইনাস মানে চিহ্ন দেখে বুঝতে হবে। হ্যাঁ, নিকেলেরটা তার মানে বড়, ওকে, নিকেলেরটা তার মানে বড়, ওকে, মাইনাস যেহেতু আছে তার মানে -0.25 অবশ্যই বড়। তার মানে এই দুইটাই কি ছিল, বিজারণের জন্য। তার মানে নিকেলের বিজারণ বিভব বেশি, তার মানে নিকেলের বিজারণ প্রবণতা বেশি। আর আমরা জানি ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার, তার মানে এখানে নিকেল ক্যাথোড হিসেবে কাজ করবে আর জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। কথাটা কি বোঝা গেল? না না, ব্যাপারটা এরকম না। আহ ব্যাপারটা এরকম না, দুইটা ধাতুকে তুই তার দ্বারা সংযোগ করলে একটা অ্যানোড হবে একটা ক্যাথোড হবে, কিন্তু তাদের বিভবটাকে দুই ভাবে লেখা যায়, জারণ দিয়েও লেখা যায় বিজারণ দিয়েও লেখা যায়। এখানে দুইটাকে বিজারণ দিয়ে দিছে। তো এই দুইটার মধ্যে যার বিজারণ বিভবটা বেশি আসছে, মানে নিকেলের বিজারণ বিভব বেশি আসছে, তার মানে সে ক্যাথোড হবে। ওকে, তাহলে প্রথমে এই কথাটা লিখে নিতে পারিস, যেহেতু আহ এই জিঙ্ক ও নিকেলের মধ্যে নিকেলের বিজারণ বিভব বেশি, সুতরাং নিকেল ক্যাথোড এবং জিঙ্ক অ্যানোড, এই লাইনটা লিখে নেওয়া যাইতে পারে, না লিখলেও সমস্যা নাই। তার মানে এবার আমি অ্যান্সারে চলে আসতেছি। বিজারণ বিভব বেশি, তাই
নিকেল ক্যাথোড হিসেবে কাজ করবে, তাহলে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। তো আমাদের ইনট সেল নির্ণয়ের যে সূত্র ছিল, আমরা প্রথম দিকে লিখে আসছিলাম। তো এইখানে যে বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা আগে লিখে ফেলি। এখানে যে বিক্রিয়াটা হবে লিখে ফেলি আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। না, তাই এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড, যার জারণ বিভব বেশি সে অ্যানোড। তাহলে নিকেল ক্যাথোড আর জিঙ্ক হচ্ছে অ্যানোড। তো আমরা জানি অ্যানোডে সবসময় ধাতু থেকে আয়ন হয়, মানে জারণ বিক্রিয়া ঘটে। তো এখানে অ্যানোড হচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্ক সে কি হবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যাবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যাবে, এটা অ্যানোডের বিক্রিয়া হবে। আর ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে, নিকেল ক্যাথোডে তো নিকেল 2+, মানে আয়ন থেকে ধাতু হয় ক্যাথোডে, নিকেল 2+, দুইটা ইলেকট্রন নিয়ে নিকেল হয়ে যাবে। এটা হচ্ছে তড়িৎদ্বারের মোট বিক্রিয়া। যদি আমি লিখি তাহলে মোট বিক্রিয়াটা এরকম, জিঙ্ক প্লাস নিকেল 2+, ওখানে হচ্ছে জিঙ্ক 2+ প্লাস নিকেল। এখানে অবশ্য কি বলে, ইলেকট্রন কাটাকাটি যাবে। আর এগুলা জায়গায় চাইলে সলিড, অ্যাকোয়াস এগুলা লিখে দেওয়া যাইতে পারে, আয়নগুলাকে অ্যাকোয়াস আর ধাতুগুলাকে সলিড। এটা অ্যাকোয়াস, এটা সলিড, লিখে দেওয়াটা বেটার। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিক্রিয়া। তো কোষের মধ্যে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, এজন্য সে ইলেকট্রন ছাড়বে। আর নিকেল 2+, নিকেল ক্যাথোড হিসেবে কাজ করবে, এজন্য ওখানে গিয়ে বিজারণ বিক্রিয়া হবে, মানে জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন নিকেল 2+ নিয়ে নিকেলে পরিণত হবে। আচ্ছা, তাইলে আমরা জানি যে ইনট সেল, এটা বের করার জন্য আমাদের যা দরকার হয়, সূত্রটা এরকম ছিল, ইনট অ্যানোড, অ্যানোডের বিভব। তো অ্যানোডে কি হয়, জারণ হয়, সো অক্সিডেশন। সো অ্যানোডের জারণ বিভব প্লাস ইনট, মানে প্রমাণ অবস্থায় ক্যাথোডে যেহেতু বিজারণ হয়, সেই ক্যাথোডের বিজারণ বিভব, রিডাকশন। তো অক্সিডেশন, রিডাকশন, এই দুইটা দুইটা মানে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব, দুইটাকে যোগ করলে আমরা একটা সেলের মোট বিভব পাই। তো এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, এই যে অ্যানোডে জারণ হয়েছে, অ্যানোডে কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাহলে এটাকে আমি এভাবে লিখি, ইনট জিঙ্ক 2+। এই যে আমি কিন্তু বিক্রিয়া দেখে লিখলাম, এটা অ্যানোডে যে বিক্রিয়া ঘটছে সেটা দেখে এটা লিখলাম, যে অ্যানোডে তার মানে আমার লাগবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার জন্য যে বিভব দরকার হয়। আচ্ছা, প্লাস এই ক্যাথোডেরটা আমি লিখতেছি ইনট, ক্যাথোডে কি হয়েছে, নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, তার মানে আমার এইখানে লাগবে। ওকে, শোন তাইলে, তো আমরা এই যে ক্যাথোডের বিজারণ বিভব লাগবে, তার জন্য কি করলাম, ক্যাথোডে কি হয়েছিল, নিকেল 2+ থেকে নিকেল হয়েছিল, এই যে লিখছি নিকেল 2+ থেকে নিকেল। তার মানে আমাদের অ্যানোডের জারণ বিভব লাগবে, ক্যাথোডের বিজারণ বিভব লাগবে, এই দুইটাকে যোগ করলে আমরা একটা সেলের মোট বিভব বের করে ফেলতে পারবো। তো এখন অঙ্ক সোজা, অঙ্ক কিন্তু এই 3 লাইনের অঙ্কই, একবার বুঝে গেলে অঙ্কগুলো একদমই সোজা। তো এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লাগবে, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তো কোনো সমস্যা নাই, আমরা ওটাকে জাস্ট উল্টায় নিব, এখানে এটা মাইনাস মান ছিল, এটাকে প্লাস হয়ে যাবে, তো এটা হবে +0.76। ওকে, প্লাস এই নিকেল 2+ থেকে নিকেলটা লাগবে, সেটা ওভাবেই দেওয়া আছে, সো আমরা ওইটাই লিখবো, তার মানে -0.25। তো দুইটা যদি আমি হিসাব করি, তাহলে থেকে যাচ্ছে হচ্ছে 0.51 থেকে যাচ্ছে 0.51, তার মানে প্লাস, এই প্লাস সাইনটা এখানে দিবি, ভোল্টেজ লেখার সময় প্লাস সাইনগুলা দিবি, 0.51 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের ইনট সেলের মান, তার মানে আমরা জিঙ্ক আর নিকেলকে একত্রে যুক্ত করে যদি একটা ব্যাটারি বানাই, সেই ব্যাটারির মোট বিভবটা হবে 0.51 ভোল্ট, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 0.51 ভোল্ট। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তো এই অঙ্কগুলা একদম সোজাই, যে 3টা লাইনেরই অঙ্ক, খালি ওই যে আগে একটু দেখে নিতে হবে কোনটা অ্যানোড হচ্ছে কোনটা ক্যাথোড হচ্ছে। আর এই অঙ্ক করার ক্ষেত্রে বিক্রিয়া সমতা না হইলেও সমস্যা নাই, বাট সমতা করে নেওয়া ভালো, কারণ এই যে পরের লাইনটা লিখতে গেলে আমাদের মোট
লিখতে গেলে তখন সমতা করে নিতে হয়, এই জন্য আমরা সমতাটা করে নিব। আচ্ছা, এখন এরকম যে অঙ্কই দেওয়া থাক, আমাদের যেভাবেই বলা থাক, আমাদের কাজ হবে আগে এটা বোঝা যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এটা আগে বুঝে নিব ওই মান দেখে। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড, যে কোনো একটা দিয়ে আমরা জাজ করে নিতে পারি। তারপর আমরা এই বিক্রিয়াটা লিখে ফেলবো। বিক্রিয়াটা লেখার পর বিক্রিয়া অনুযায়ী অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব যোগ করে মোট বিভব বের করে ফেলবো। আচ্ছা, এখন একটা কথা বলে দিই, একটা ব্যাটারির মোট বিভব প্লাস আসা মানে, বা কোনো একটা বিক্রিয়ার, এই যে এরকম কোষ বিক্রিয়ার ইনট সেলের মান পজিটিভ আসা মানে ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ঘটতেছে। তার মানে এই যে এখানে যে অ্যানোডের জায়গায় জিঙ্ক বসানো হয়েছে, নিকেলের জায়গায় ক্যাথোডের জায়গায় নিকেল বসানো হয়েছে, তারপরে কোষ বিক্রিয়াটা ঘটানোর পরে আমি এরকম ইনট সেল পজিটিভ পাইছি, এর মানে আমার অ্যানোড ক্যাথোড ধরা ঠিক আছে। এই ইনট সেলের মান পজিটিভ আসা মানে অ্যানোড ক্যাথোড ধরা ঠিক আছে। কথা কি বোঝা গেল? এই কথা বোঝা যায়? মানে হচ্ছে তোর অ্যানোড ক্যাথোড ধরা ঠিক আছে। বা একটা বিক্রিয়া, এই যে এই কোষটা আসলেই বানানো সম্ভব কিনা, তোকে ধর এখন যদি এভাবে বলে দিত, ধর কোশ্চেনে এরকম বলে দিল যে ক্যাথোড হিসেবে নিকেল আর অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করে একটা ব্যাটারি তৈরি করা সম্ভব কিনা, বা এই বিক্রিয়াটাকে উল্টা করে লিখে দিল, এই বিক্রিয়াটাকে উল্টা করে লিখে দিল যে নিকেল, এখানে তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, সেটা না করে করলো কি নিকেল থেকে নিকেল 2+ হয়েছে এটা লিখলো, আর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক লিখলো। হ্যাঁ, তো তখন তুই যদি এই প্রসেসে আসতি, তোর এই মানটা পজিটিভ আসতো না, নেগেটিভ আসতো। তার মানে এই এই মান দেখে, ইনট সেলের মান দেখে একটা বিক্রিয়া আসলেই ঘটতেছে কিনা, সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, সেটা আমরা জাজ করতে পারবো। কথা বোঝা গেল? আচ্ছা, তো কখনো কখনো, হ্যাঁ বল। আচ্ছা, আর একটা জিনিস একটু ক্লিয়ার করি, একটা একটা জিনিস আমরা ক্লিয়ার করি। ধর আমি এখানে কাগজে কলমে বিক্রিয়া ভুল করতে পারি, যে কাগজে কলমে আমি এখানে জিঙ্কের জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার কথা, কিন্তু আমি লিখে দিলাম জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাতে দেখা গেল যে ওই বিক্রিয়াটা ঘটতেছে না, আই মিন ওই বিক্রিয়াটা বাস্তবে হচ্ছে না। কিন্তু আমি যদি জিঙ্ক আর নিকেলকে একসাথে যুক্ত করি, অবশ্যই কারেন্ট যাবে। সেইটা কারেন্ট যাবে কেন? কারণ কারেন্ট তো আর দেখতেছে না তুই খাতায় কি লিখছিস বা ওটা, কারেন্ট যাচ্ছে জিঙ্ক আর নিকেলের মধ্যে, একজন নিজে অ্যানোড হয়ে যাচ্ছে আর একজন ক্যাথোড হচ্ছে, কারণ সেটা ওভাবেই হবে, কারণ এক একজনের জারণ বিজারণ প্রবণতা ভিন্ন। সো আমরা জিঙ্ক আর নিকেল দিয়ে অবশ্যই ব্যাটারি তৈরি করতে পারবো। সেটা আমার এটা ঠিক করা লাগবে না কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, কিন্তু আমরা এরকম খাতা কলমে যে আমার বিক্রিয়াটা ঠিক আছে কিনা, যে আমি যেটা ধরতেছি জিঙ্কে অ্যানোড কিনা নিকেলি ক্যাথোড কিনা, এইটা বোঝার জন্য এরকম ইনট সেলের মান পজিটিভ না নেগেটিভ আসলো সেটা দিয়ে আমরা জাজ করতে পারবো। কথাটা বোঝা গেল? সোজা কথায় যে কোনো দুইটা ধাতু নিয়েই আমি ব্যাটারি বানাইতে পারবো, যে কোনো দুইটা ধাতু, দুইটা ধাতু আলাদা হইলেই ব্যাটারি হবে। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, তখন মানটা মাইনাস আসতো, মাইনাস আসতো। ওইটা হইলে বুঝতাম কি, বুঝতাম যে আমাদের বিক্রিয়া লেখাটা ভুল হয়েছে, কিন্তু অবশ্যই জিঙ্ক আর নিকেল দিয়ে ব্যাটারি বানানো যাবে। মানে পজিটিভ আস, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে অঙ্ক। ওকে, তো কখনো অঙ্কে এরকম বলে দিবে বিক্রিয়া আগেই লিখে দেওয়া থাকবে, বিক্রিয়া লিখেই দেওয়া থাকবে, লিখে দিয়ে বলবে যে এই কোষটা স্বতঃস্ফূর্ত কিনা। তো আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি। উম, ধর একটা বিক্রিয়া এরকম দিয়ে দিছে, এই একটু মিউট করতো কার্ডটা থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, হ্যাঁ ভাই রাখছি, হ্যাঁ শেষ করছি। আচ্ছা, এরকম একটা উদাহরণ দিচ্ছি আমি। আহ, কিরে, একটু মিউট হতো, সাউন্ড আসতেছে। আচ্ছা, এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, ওকে, এইটা লেখা আছে বিক্রিয়াটায়, বিক্রিয়াটা এটা লেখা আছে যে Fe প্লাস জিঙ্ক 2+,
এখানে সলিড অ্যাকোয়াস লেখা আছে, আর ওই পাশে দেওয়া আছে Fe2+ আর জিঙ্ক, এটা দেওয়া আছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আয়রন 2টা ইলেকট্রন ছেড়ে দিছে আর জিঙ্ক 2+ 2টা ইলেকট্রন নিছে। তার মানে একজনের জারণ ঘটছে আর একজন বিজারণ ঘটছে, মানে অ্যানোড হিসেবে কাজ করছে আয়রন আর ক্যাথোড হিসেবে কাজ করছে জিঙ্ক 2+। এই এটুক বুঝছিস কিনা? অঙ্কে এটা দেওয়া আছে, এখন তোকে আস্ক করা হয়েছে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, মানে যেটা লেখা হয়েছে এটা আসলেই হবে কিনা, যে আয়রন আসলে ইলেকট্রন ছাড়বে কিনা। তো সেটা যদি আমি দেখতে চাই কি করা লাগবে আমার, তো আবার মানগুলা দেওয়া আছে, মান দেওয়া আছে তোকে E0 Fe থেকে Fe2+, এটা দেওয়া আছে হচ্ছে, ওইট একটু 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 দাঁড়াবে, একটু মানটা বের করে নি, মানে ওকে। Fe2+ থেকে Fe, যেটা Fe2+ থেকে Fe, এইটার মান দেওয়া আছে হচ্ছে -0.44, -0.44 ভোল্ট। আর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, সেটা তো আগেরটাই E0, এটা দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা দেওয়া আছে হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা দেওয়া আছে -0.76 ভোল্ট। এই দুইটা মান দেওয়া আছে। তো আমাকে এখন দেখতে বলছে যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিনা। তাহলে আমাদের রুল কি ছিল, আগে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, মানে ওরা যে বিক্রিয়াটা লিখছে সেই অনুযায়ী লিখি। ওদের কথা অনুযায়ী এখানে আয়রন অ্যানোড, তো আমি এভাবে লিখি যে অ্যানোডের বিক্রিয়া হচ্ছে, অ্যানোড এই যে আয়রন ইলেকট্রন ছেড়ে দিছে, তো Fe ইলেকট্রন ছেড়ে দিয়ে দুইটা Fe2+ হয়ে গেছে, আর জিঙ্ক ক্যাথোডে, ক্যাথোডে জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন নিয়ে জিঙ্ক হয়ে গেছে। ওদের কথা অনুযায়ী বিক্রিয়াটা এরকম। তো আমরা তাইলে এখন এখানে একটু বসাই। আমার E0 এই অ্যানোডে লাগতেছে হচ্ছে Fe আর Fe থেকে Fe2+, আর E0 ক্যাথোডের জন্য লাগতেছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তো এখন আমরা একটু দেখি, Fe আমার লাগবে হচ্ছে Fe থেকে Fe2+, দেওয়া আছে Fe2+ থেকে Fe, তাহলে আমি উল্টায় নিব, উল্টায় নিলে ওটা প্লাস হয়ে যাবে, +0.44, আর এটা সেম দেওয়া আছে, সো যা আছে তাই -0.76। তো এটা যদি আমরা হিসাব করি নেগেটিভ মান আসবে, এই যে এখানে হচ্ছে 0.4476, আর এটা মাইনাস এটা প্লাস, তার মানে মানটা আসতেছে ইনট সেল এখানে আমরা যেটা পাচ্ছি, আচ্ছা এখানে লিখতেছি, ইনট সেল পাচ্ছি হচ্ছে 2 আর হচ্ছে 3.32 মাইনাস পাচ্ছি, -0.32 ভোল্ট, সেটা আসছে ইনট সেলের মান। ইনট সেলের মান আসছে -0.32 ভোল্ট। তো আমরা লিখবো যেহেতু ইনট সেল লেস দেন 0, আই মিন নেগেটিভ, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত না, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত না। তার মানে যে বিক্রিয়াটা লেখা আছে এটা ঠিক না, এখানে উল্টা বিক্রিয়া হবে, মানে জিঙ্ক অ্যাকচুয়ালি ইলেকট্রন ছেড়ে দিবে, স্বতঃস্ফূর্ত নয়। পারবি, বুঝছিস এবার? আচ্ছা, তো হয়ে গেছে। না ওটা তো তুই মনে রাখবি না, ওটা তো তুই মনে রাখবি না, তোকে মান তো দিয়েই দিবে। তোর খালি একটা কথা মনে রাখতে হবে, অ্যানোডকে বলা হয় জারণ তড়িৎদ্বার, তার মানে সেই অ্যানোড হবে যার জারণ বিভব বেশি।
আর ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার, তার মানে সেই ক্যাথোড হবে যার বিজারণ বিভব বেশি। তো তুলনা করার সময় আমরা হয় দুইটারই জারণ বিভব অথবা দুইটারই বিজারণ বিভব নিয়ে তুলনা করব, এটা হচ্ছে কথা। যদি না দেওয়া থাকে ওভাবে, যেমন এইটাকে যদি উল্টায় দেওয়া থাকতো তো আমরা একরকম করে নিতাম যাতে দুইটা একই রকম ভাবে তুলনা করতে পারি। ওকে, যদিও এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা এটা দেখেই বলে দিতে পারিস, অথবা আমরা তড়িৎ রাসায়নিক সারি দিয়েও বলে দিতে পারি। কারণ আমরা জানতাম যে কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবো হয়, এরকম ছিল। তো ওখানে জিঙ্ক ছিল উপরে, আয়রন ছিল নিচে, তার মানে তড়িৎ রাসায়নিক সারিতে জিঙ্ক উপরে, মানে জিঙ্কের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, তার মানে জিঙ্কের সক্রিয়তা বেশি, মানে জিঙ্কই অ্যানোড। তো এভাবেও বলে দেওয়া যায় যে তড়িৎ রাসায়নিক সারিতে জিঙ্ক আয়রনের উপরে, তার মানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। ওকে, সো অনেকভাবে বলে দেওয়া যায়, কিন্তু আমাদের অঙ্ক অঙ্ক অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো পরীক্ষা আসলে কেউ ছাড়ে না, কারণ জাস্ট 3টা লাইনের অঙ্ক, আর বেশি চিন্তাও করতে হয় না, একবার বুঝে গেলে জিনিসগুলো সোজা। আচ্ছা, আজকে টাইপ 2 ছিল, আর আমরা লবণ সেতু পড়লাম, ওটাও আসে। একই সাথে ওই ক্যালোমেল তড়িৎদ্বার পড়লাম, ওটাও আসে। তো আমরা নেক্সট দিন টাইপ 3 ম্যাথ দেখবো আর কি। ওকে, টাইপ 3 আর 4 দুইটাই দেখবো নেক্সট দিন। ওকে, আজকে থাকলো তাইলে। আল্লাহ হাফিজ, বাই।